আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আলোচনায়। আজকে হচ্ছে আমরা প্রথম বর্ষ জৈব রসায়নের অ্যালকোহল চ্যাপ্টারের কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন, যে কোশ্চেনগুলো আমাদেরকে অবশ্যই প্রিপারেশন নিতে হবে পরীক্ষার জন্য, এবং অবশ্যই প্র্যাকটিস করতে হবে, খুব বেশি পরিমাণে প্র্যাকটিস করতে হবে, কারণ অ্যালকোহল যে চ্যাপ্টারটা সেই চ্যাপ্টার থেকে কিন্তু পরীক্ষায় কোশ্চেন থাকবে। সুতরাং এই চ্যাপ্টার থেকে কোশ্চেন কমন পাওয়ার জন্য এবং পুরোপুরি প্রস্তুতি নেওয়ার জন্য কিছু টেকনিক বা যে ধরনের কোশ্চেন গুলো পড়তে হবে সেটা আপনাদেরকে আগে বলা হয়েছে। সো আশা করছি যে আহ, সেই যে আগের যে চ্যাপ্টারগুলো, সেই চ্যাপ্টার আগে যে প্রশ্নগুলো আলোচনা করা হয়েছিল সেগুলো আপনাদের পুরোপুরি কমপ্লিট হয়েছে। আর পুরোপুরি যদি কমপ্লিট হয়ে থাকে তাহলে আমরা এখন চলে যাচ্ছি আজকের যে আলোচনাটা সেটিতে। এবং ডেফিনেটলি হচ্ছে যে আপনাদের একটা কি জিনিস মনে রাখতে হবে, সেটি হচ্ছে যে যে নির্দেশনাগুলো আপনাদেরকে দেওয়া হচ্ছে সেই নির্দেশনাগুলো একদম টু দা পয়েন্টে বাস্তবায়ন করতে হবে। কোনো জায়গায় নিজের ইচ্ছা মতো আমি এটা পড়লাম এটা বাদ দিলাম, এটা যদি করেন তাহলে সেই ক্ষেত্রে আমাদের যে পরিকল্পনা শতভাগ কমন পাওয়ার জন্য যে স্ট্র্যাটেজিতে যে স্পেসিফিক গাইডলাইন ফলো করে আমরা আগাচ্ছি সেটির জায়গায় আপনি কিন্তু ধরা খেয়ে যেতে পারেন। আর একটা গুরুত্বপূর্ণ ঘোষণা হচ্ছে, ন্যাশনাল ইউনিভার্সিটির রিসেন্টলি যে কোশ্চেন প্যাটার্ন সেই কোশ্চেন প্যাটার্ন কিন্তু কোনো সাজেশন ফলো করে না। সুতরাং যেমন আগে বলা হতো যে বিগত 22 বছরের বা 10 বছর বা 15 বছরের কোশ্চেন পড়লে কমন পাওয়া যাবে, এই গ্যারান্টি কিন্তু এখন দেওয়া যায় না। সুতরাং আপনাকে অ্যাজ পার সিলেবাস, আপনার যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসটাকে পরিপূর্ণভাবে জানতে হবে, বুঝতে হবে। যে চ্যাপ্টার পড়বেন সেই চ্যাপ্টারের পরিপূর্ণটাই পড়তে হবে, কোনোটাই বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। যদি বাদ দিয়েছেন তাহলে কিন্তু এটা রিস্ক হয়ে যাবে। আমি যে চ্যাপ্টারগুলো আপনাদেরকে পড়তে বলেছি সেই চ্যাপ্টারগুলো অবশ্যই যথাযথভাবে সঠিক নিয়মে এবং যে কোশ্চেনগুলো বলেছি সেই কোশ্চেনগুলো অবশ্যই পড়তে হবে। আর পরীক্ষার পর্যন্ত যেহেতু আমি সাথে থাকবো, সুতরাং হচ্ছে যে আরো বিভিন্ন রকমের আপডেট আসবে, বিভিন্ন ভাবে বিভিন্ন টিচারদের কাছ থেকে আমরা যে আপডেটগুলো পাবো সেগুলো থাকবে। আর সাথে হচ্ছে যে অন্যান্য যে যখন রিটেন পরীক্ষাগুলো নিব সেই ক্ষেত্রে কিছু নতুন নতুন কিছু ক্রিটিক্যাল কোশ্চিন আসবে। আজকের আলোচনাটাও অনেকটা ক্রিটিক্যাল, কারণ হচ্ছে যে বেশ কিছু ট্রিকি কোশ্চিন আমরা নিয়ে আসছি। চলেন আমরা শুরু করি। আর এটা হচ্ছে লেকচার 3 পিডিএফ, এটা আমরা পিডিএফ এ চলে যাচ্ছি। দেখেন এখানে একটা প্রথম যে কোশ্চিনটা আসছে সেটি বলছে নিচের বিক্রিয়াটিতে 10-15 মিনিট একটু হাইলি কনসেন্ট্রেট করেন। 15 মিনিট যদি ঠিক মতো বুঝে নেন তাহলে কোশ্চিনটা একদম ক্লিয়ার হয়ে যাবে। এখানে যে নোটটা করে দেওয়া আছে সেই নোট থেকে পড়বেন, আপনারা এটা নোট করে নিয়েন। কারণ বইগুলোতে বিভিন্ন জায়গায় ভুল আছে, কোন বইয়ে কি ভুল আছে এটা বললাম না, শুধুমাত্র বিভিন্ন জায়গায় ভুল আছে, সুতরাং এটা বইয়ের সাথে মিলিয়ে নিয়েন অথবা এখান থেকে লিখে নেবেন। নিচের বিক্রিয়াটিতে এবিসি চিহ্নিত করো, এটি হচ্ছে কোশ্চিন। তো এখানে দেখেন আহ তিনটা পোর্শন, এটা হচ্ছে কোশ্চিন। এই কোশ্চিনে তিনটা পোর্শন থাকবে, একটা এ পোর্শন মানে এখানে একটা প্রোডাক্ট হবে, বি পোর্শন এখানে একটা প্রোডাক্ট হবে, সি পোর্শন এখানে একটা প্রোডাক্ট হবে। আপনার কাজ কি? আপনাকে যে পরীক্ষার হলে এই কোশ্চিনটা দেওয়ার অর্থ হলো আপনার কাছে জানতে চাওয়া হচ্ছে যে এতে যে প্রোডাক্টটা তৈরি হবে সেই প্রোডাক্টের কেমিক্যাল স্ট্রাকচার বা কি প্রোডাক্ট তৈরি হবে। অনুরূপভাবে বিতে যে প্রোডাক্টটা তৈরি হবে সেই প্রোডাক্টের কেমিক্যাল স্ট্রাকচার বা কি প্রোডাক্ট তৈরি হবে। অ্যান্ড সিমিলারলি সিতে যে প্রোডাক্টটা তৈরি হবে সেই প্রোডাক্টটা কি প্রোডাক্ট এবং হচ্ছে যে মানে এটি প্রোডাক্টের নাম কি হবে, শুড বি রিটেন। তো আমরা প্রথমে চলে যাচ্ছি হচ্ছে CH3 CH2 CH2 OH, এটা একটা অ্যালকোহল, প্রোপাইল অ্যালকোহল, তাই না? তাহলে এই প্রোপাইল অ্যালকোহলের সাথে সিওএনসি যেটা, সিওএনসি যেটি সেটি হচ্ছে সিওএনসি দিয়ে আমরা বোঝাই হচ্ছে গাঢ়, গাঢ় সালফিউরিক অ্যাসিড। এখানে গাঢ়র জায়গায় যদি আপনি কিছু না লেখে শুধু সালফিউরিক অ্যাসিড লেখেন রিয়াকশন ভুল হয়ে যাবে, আপনি মার্কস পাবেন 0। বুঝে মনে রাখেন। আচ্ছা, তাহলে আমরা এখানে গাঢ় কনসেন্ট্রিক অ্যাসিড এবং তারপরে যে প্রোডাক্টটা তৈরি হচ্ছে সেই প্রোডাক্টের সাথে আবার আমরা কি যোগ করছি? হাইড্রোজেন ব্রোমাইড। হাইড্রোজেন ব্রোমাইড, এই যে প্রোডাক্টটা তৈরি হলো এই প্রোডাক্টের সাথে এই হাইড্রোজেন ব্রোমাইড যখন বিক্রিয়া করবে, বিক্রিয়া করে এখানে কি তৈরি করবে সেটির উপরে যদি আমরা আবার আপনার হচ্ছে যে পটাশিয়াম হাইড্রোক্সাইড যোগ করি, তাহলে যে প্রোডাক্টটা তৈরি হবে সেই প্রোডাক্টের নাম কি? সেটি হবে সি। তাহলে এই জায়গাটায় আমরা কনসেন্ট্রেট করব। বেসিক্যালি হচ্ছে যে এই জিনিসটা খুব ক্লিয়ারলি বুঝতে হবে যে আমাদের এই জায়গাটা কনসার্নের বিষয় কোন জায়গাটা। এই জায়গাটা একটা কনসার্নের বিষয়, আরেকটা কনসার্নের বিষয় হচ্ছে আমার এই জায়গাটা, আরেকটা কনসার্নের বিষয় হচ্ছে আমার এই জায়গাটা, এইটা। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই তিনটা জায়গায় আমরা খুব হাইলি কনসেন্ট্রেট করব। আচ্ছা, এরপরে চলে যাচ্ছি আমরা, যদি ইতে চলে যাই, যে এখন কোশ্চেনটা বোঝার জন্য দেখেন প্রথমে যেটা বলা হচ্ছে এই প্রোডাক্টটা কনসেন্ট্রেট গাঢ় সালফিউরিক অ্যাসিড দিলে পারে আমার কি উৎপন্ন হচ্ছে? অ্যালকিন তৈরি হচ্ছে।
তাহলে অ্যালকোহল থেকে কিন্তু অ্যালকিন তৈরি করতে এখান থেকে কিন্তু একটা ব্রেকডাউন কোশ্চিন চলে আসে। অ্যালকোহল থেকে আমরা কিভাবে অ্যালকিন তৈরি করব সেটি কিন্তু একটা গাঢ় কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড বা গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে কিন্তু তৈরি করা যায়। এর সাথে যখন হাইড্রোজেন ব্রোমাইড দিচ্ছেন, তখন এই হাইড্রোজেন ব্রোমাইডটা আমরা অ্যাডিশন বিক্রিয়া অ্যালকিনের সাথে অ্যালকিল হ্যালাইডের হাইড্রোজেন হ্যালাইডের যে অ্যালকিন অ্যাডিশন বিক্রিয়া বা সংযোজন বিক্রিয়া, সেটা কিন্তু আমরা জানি এই সংযোজন বিক্রিয়ার মাধ্যমে এটা তৈরি হয়েছে। এখানে বোঝানোর কিছু না, একটা বন্ড ভেঙে গেছে। এবারে চলে আসলো যখন পটাশিয়াম হাইড্রক্সাইডের সাথে বিক্রি হবে। পটাশিয়াম হাইড্রক্সাইড কি আসলে সেটা আগে বুঝেন। পটাশিয়াম হাইড্রক্সাইড হচ্ছে একটা নিরোধক সাবস্ট্যান্স, ডিহাইড্রেটিং সাবস্ট্যান্স, মানে যেটা হচ্ছে কি পানি অবশোষণ করে ফেলে। আর পটাশিয়াম অন্য কোনো এজেন্টের সাথে বিক্রিয়া করে আর একটা লবণ তৈরি করে, তাই তো? তো এখানে যেহেতু পটাশিয়াম হাইড্রক্সাইড আছে, তার মানে প্রথমেই আপনি বুঝতে পারছেন একটা পানি উৎপন্ন হবে, তার মানে একটা হাইড্রোজেন চলে যাবে। তা হাইড্রোজেন যাইতে হলে কার্বন থেকে যেতে হবে। যদি কার্বন থেকে একটা হাইড্রোজেন চলে যায়, তাহলে তো কার্বনের একটা বন্ড ফ্রি হয়ে যাচ্ছে, সুতরাং এখানে একটা ডাবল বন্ডের উৎপত্তি হবে। তো ডাবল বন্ড উৎপত্তি হলো। এরপরে পটাশিয়াম যেহেতু আছে, সুতরাং ব্রোমিনের সাথে সে সহজেই বিক্রিয়া করবে, পটাশিয়াম ব্রোমাইডে চলে যাবে। তাহলে আপনি এখান থেকে বুঝতে পারলেন যে দুইটা জিনিস আমার আগেই তৈরি হয়ে যাচ্ছে, মানে অ্যাজ পার ল আমরা যেটা জানি যে এটা আমার তৈরি হচ্ছেই। কোনটা কোনটা তৈরি হচ্ছে? আমার এইটা তৈরি হয়ে যাচ্ছে আমরা জানি, আর এটা তৈরি হয়ে যাচ্ছে। থাকলো কি? তাহলে এই যে এই যৌগটা তো এখন এইটাকে, এই যে এখান থেকে একটা হাইড্রোজেন সরায় দেন, আর হাইড্রোজেন ব্রোমাইডকে সরায় দেন। সমায় দিলে যে অংশটুকু থাকবে সেটি কিন্তু এটা। তাহলে আমরা বুঝলাম যে আমাদের প্রোডাক্টটা কি তৈরি হচ্ছে। সেই প্রোডাক্টটা কিন্তু আমরা এখান থেকে, এটা কি, প্রোডাক্টের নাম কি? এটা হচ্ছে মিথেন ইথেন প্রোপেন, তার মানে প্রোপিন ওয়ান, তাই তো? এই যে প্রোপিন, প্রোপিন প্রোপিন ওয়ান, হ্যাঁ, প্রোপিন ওয়ান তৈরি হলো। তো এই হচ্ছে আপনার যে মানে, বিক্রিয়াটা, এই বিক্রিয়াটা নির্ভুলভাবে লিখতে হবে। যেগুলো ট্রিকি পয়েন্ট আছে সেগুলো বললাম, যেগুলো যদি ছুটে যায় তাহলে কিন্তু আপনার এখানে আপনি যে মার্কসটা পাবেন সেটি হচ্ছে 0। সুতরাং বুঝতেই পাচ্ছেন যে এই 0 মার্কস থেকে বাঁচার জন্য যেভাবে বলে দেওয়া আছে ঠিক সেভাবেই করতে হবে। এরপরে আমরা আরেকটা চ্যাপ্টারে যাচ্ছি, আরেকটা কোশ্চেনে যাচ্ছি। সেটি কি আমরা বলছি, এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসতেই পারে। সেটি হচ্ছে যে আহ, প্রোপানল মানে অ্যালকোহল আর কি, প্রোপানলকে গাঢ় সালফিউরিক অ্যাসিড সহজে উত্তপ্ত করলে কি ঘটে? এই কোশ্চেনটা আরো অনেক ভাবে হইতে পারে। এই জিনিসটা যদি বেসিক না বুঝেন, তাহলে একটা কোশ্চেন পড়ে গেলেন, পরীক্ষায় কোশ্চেন ঘুরিয়ে দিলে আপনি একদম আকাশের দিকে চোখ তুলে দেবেন, আর পারবেন না। সেই জন্য কোশ্চেনটাকে বুঝেন। প্রোপানলকে গাঢ় সালফ্রিক অ্যাসিড সহজে উত্তপ্ত করলে কি ঘটে? এই কোশ্চেনটা অন্যভাবে হইতে পারে। গাঢ় সালফ্রিক অ্যাসিডের সাথে 2 ডিগ্রি অ্যালকোহলের বিক্রিয়া, কারণ প্রোপানল যেটা সেটা কিন্তু 2 ডিগ্রি অ্যালকোহল। তারপরে বলছে প্রোপানল হতে কিভাবে প্রোপিলিন তৈরি করবে, কারণ এটা অ্যালকিন তৈরি হচ্ছে সেজন্য। আর অ্যালকোহল থেকে কিভাবে অ্যালকিন প্রস্তুত করা যায়। তার মানে এই কটা অ্যাঙ্গেলে কোশ্চেন হতো। এখানে মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটার কারণে আপনি 0 মার্কস পাবেন যদি টেম্পারেচারটা ঠিক মতো না লেখেন, তাহলে আপনি কি পাবেন? 0 পাবেন। টেম্পারেচারে যেখানে যা দেওয়া আছে, গাঢ় সালফ্রিক অ্যাসিডের জায়গায় যদি শুধু সালফ্রিক অ্যাসিড লেখেন, 0 পাবেন। গাঢ় কথাটা লিখতেই হবে, লিখতেই হবে, লিখতেই হবে, না হলে আপনাকে 0 দিবে। 90 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, একজ্যাক্টলি 90 ডিগ্রি সেন্টিগ্রেড লিখতেই হবে, লিখতেই হবে, লিখতেই হবে, না হলে আপনাকে 0 দিবে। এখান থেকে কি হবে? একটা পানি চলে যাবে। কারণ কি? কারণ সালফ্রিক অ্যাসিড 90 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় নিরোধকের কাজ করে। নিরোধকের কাজ কি? নিরোধক হচ্ছে যৌগ থেকে পানি সরায় ফেলে। তো একটা পানি অপসারণ করে ফেলেছে, পানি যাওয়ার পরে যে অংশটুকু থাকবে সেটি হচ্ছে এটি। আচ্ছা, গ্লিসারিনের প্রস্তুত প্রণালী লিখো। এটি খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, গ্লিসারিনের প্রস্তুত প্রণালী। এখানে দুটো জিনিস আমি ক্লিয়ার করে দিই। যদি বলে যে অ্যালকোহলের সাধারণ বিক্রিয়া আলোচনা করো, বা হচ্ছে অ্যালকোহল শনাক্তকারী দুটি পরীক্ষা আলোচনা করো, অথবা যদি ধরেন আপনাকে বলে যে অ্যালকোহল প্রস্তুতির সাধারণ বিক্রিয়া লেখো, অথবা এই টাইপের যদি কোনো কোশ্চেন করে, যে দুটা বললাম, তাহলে পারে কিন্তু আপনি অন্য রিয়াকশন দেখবেন বিভিন্ন বইতে আলোচনা করা আছে। বাট ওটা যদি লিখে দেন যে গ্লিসারিন প্রস্তুতির রিয়াকশন হিসাবে, তাহলে আপনি পাবেন 0। আপনাকে মার্কস দিবে হচ্ছে 0। তো এই যে অনেকে বলে না ভালো পরীক্ষা দিয়ে আসলাম তারপরে ফেল করছি, কারণ এই ধরনের জিনিসগুলো না বোঝার কারণে। গ্লিসারিন প্রস্তুতি যেটা ল্যাবরেটরিতে যে প্রসেসে প্রস্তুত করা হয় সেটি আপনাকে লিখতে হবে। গ্লিসারিন আরো অনেকভাবে প্রস্তুত করা যায়। একটা যৌগের প্রস্তুতির যে রিয়াকশন, সেই রিয়াকশনটা ডিপেন্ড করে কিসের উপরে? অনেকগুলো ফ্যাক্টরের উপরে। তো সেই জন্য প্রস্তুতি যে রিয়াকশনটা বা প্রিপারেশন যে প্রস্তুতি বা ইন্ডাস্ট্রিয়াল প্রিপারেশন সেটি কিন্তু ভিন্ন। বিভিন্ন রিয়াকশনের মাধ্যমে আমি গ্লিসারিন প্রস্তুত করতে পারি, কিন্তু সেটি কিন্তু প্রস্তুত প্রণালী না, বা মানে প্রস্তুতির বিক্রিয়া না। কারণ হচ্ছে কি, সবগুলো বিক্রিয়া ভায়াবল হয় না। কমার্শিয়ালি যেগুলো ভায়াবল হয়, যেগুলোতে প্রোডাকশন কস্ট কম হয়, অল্প রিয়েজেন্ট মানে ইউজ করে বেশি পরিমাণ প্রোডাকশন করা যায়, যেগুলোতে কমার্শিয়ালি প্রফিটেবল করা যেতে পারে, ইন্ডাস্ট্রি গ্রো করতে পারে, ইন্ডাস্ট্রির প্রফিট হয়, সেগুলোই কিন্তু প্রস্তুত প্রণালী হিসেবে ব্যবহৃত হয়। সুতরাং একটা জায়গায় আরেকটা লিখে দিলে একদম 0 পাবেন।
তো আমরা এখান থেকে দুইটা প্রসেস প্রণালী শিখবো আজকে, দুটাই খুবই ইম্পর্টেন্ট এবং খুব সহজ। আমি যেভাবে বলে দিচ্ছি সেভাবে যদি মানে ভিডিওটা 2-3 বার দেখে নেন, অটোমেটিক্যালি মুখস্থ হয়ে যাবে। প্রথম কথা হচ্ছে গ্লিসারিন। গ্লিসারিনে কয়টা হাইড্রোজেন আছে? হাইড্রক্সিল মূলক তিনটা, সুতরাং ট্রাই। আর যৌগটা গ্লিসারিন, সেই জন্য ট্রাই হাইড্রিক অ্যালকোহল বলে এটাকে। এর কারণ এই ওএইচটা তো অ্যালকোহল। তাহলে গ্লিসারিনের আরেকটা নাম কি? ট্রাইহাইড্রিক অ্যালকোহল। আপনাকে যদি পরীক্ষায় বলে যে ট্রাইহাইড্রিক অ্যালকোহল প্রস্তুতির দুটি প্রস্তুত প্রণালী লিখো, বা কিভাবে ট্রাইহাইড্রিক অ্যালকোহল প্রস্তুত করবে, তাহলে আপনি বুঝে নিবেন যেটা গ্লিসারিন। আচ্ছা, এবার আমরা নিম্নে প্রস্তুতির বর্ণনা দেওয়া হলো। এখান থেকে দেখতে পাচ্ছেন প্রথমত আমরা তৈরি করছি তেল এবং চর্বি থেকে, যেটাকে গ্রিস বলি আমরা। এই যে তেল ও চর্বি, তেল ও চর্বির সাধারণ সংকেত হচ্ছে এটা CH2 CH, CH2 এটা গ্লিসারিনের সংকেত। এখানে এই যে OH ছিল, এইচ এর পরিবর্তে COR1। আর ওয়ান বলতে কি হইতে পারে? আর ওয়ান মিনস হচ্ছে অনেক কিছু হইতে পারে। হুম, আর ওয়ান মানে অনেক কিছু হতে পারে। ন্যূনতম যেটা আর ওয়ান মানে সেটি হলো অ্যাটলিস্ট একটা মিথাইল গ্রুপ। এই যে এটা মিথাইল রেডিকাল, এটা অ্যাটলিস্ট। আর টু মানে অ্যাটলিস্ট CH3 এবং হচ্ছে CH2। মানে যা বলতেছি অ্যাটলিস্ট হচ্ছে যে আর টু মানে এটা থেকে এটা ভিন্ন, তাই বোঝানো হচ্ছে। আবার আর থ্রি মানে আর টু যেটা, সেটা থেকে আর3 ভিন্ন। তারপরে তিন টাইপের অ্যালকাইল রেডিকাল যুক্ত আছে। আচ্ছা, এখন এখানে পানির সাথে আমরা প্রথমে কি করব? হাইড্রোলাইসিস করব। হাইড্রোলাইসিস করে এটাকে বলে ক্ষারীয় অ্যাসিড হাইড্রোলাইসিস বলা হয়। মানে ক্ষার উপস্থিত এবং হাইড্রোক্লোরিক অ্যাসিডের উপস্থিতিতে করা হয়। করলে পরে কি হবে? গ্লিসারিন প্রস্তুত হবে। এবং এই যে লবণগুলো আপনি দেখতেছেন এখানে, যেমন এই যে এটা, তারপরে এটা এগুলো সবগুলো লবণের অ্যাসিডের লবণ তৈরি হয়ে যাবে। তো অ্যাসিডের লবণ তৈরি হয়ে গেলে আমরা দেখতে পাচ্ছি, তাহলে তার মানে কি সবগুলো একটা গ্লিসারিন তো তৈরি হবেই, আমরা এটা বুঝলাম। কিন্তু সাথে কিছু লবণও পাওয়া যাবে, যেমন ধরেন এইটা। হুম, আর1 SC OH, আর2 COH, আর3 COH। তার মানে এই বিক্রিয়াটা কি আর আপনার মুখস্থ করার দরকার আছে? আপনি তো বুঝতেই পাচ্ছেন যেখান থেকে গ্লিসারিন, ওই যে OH, ও এই গ্লিসারিনের সংকেত OH, এখানে CH2OH, মানে যে আগে যেটা দেখালাম, ওই দেখেন এটা। সো আপনি এটা গ্লিসারিনের সংকেত। তো গ্লিসারিনের সংকেত তৈরি করতে গেলে আমার এখান থেকে এটা অ্যাডিশনাল আছে, এখানে এটা অ্যাডিশনাল, এটা রিপ্লেস হবে কি হাইড্রোজেন দ্বারা। তার মানে এইটা তখন অ্যাসিডে পরিণত হবে, লবণের অ্যাসিড হবে, বা অ্যাসিডের লবণ। তো জৈব অ্যাসিডের লবণ হবে, হ্যাঁ। তো জৈব অ্যাসিডের লবণ যেটা, তার মানে এখানে কি COOH হয়ে যাবে। আর এখানে আর ওয়ান, তাহলে আর1 COOH, এই যে আর1 COOH, অনুরূপভাবে আর2 COOH, অনুরূপভাবে আর3 COOH, এটা। এবার আসেন আরেকটা যেটা, সেটি হচ্ছে খুবই খুব ইম্পর্টেন্ট। এই যে প্রোপিন হতে গ্লিসারিনের 4টা ধাপে তৈরি হবে। এই ধাপগুলো মনে রাখতে হবে। প্রথম ধাপটা হচ্ছে 600 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, একদম একজ্যাক্টলি লিখতে হবে, কোনো উল্টাপাল্টা করা যাবে না। তো এটি হচ্ছে আমার সেই প্রোপিন। আমি প্রথমে ক্লোরিনের সাথে বিক্রিয়া করবে 600 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, অ্যালাইল ক্লোরাইড তৈরি হবে। অ্যালাইল মানে এই যে CH3 থেকে একটা হাইড্রোজেন চলে যাবে। দ্বিতীয় ধাপে কি হবে? এখানে যে অ্যালাইল ক্লোরাইড তৈরি হলো, এই অ্যালাইল ক্লোরাইড ক্ষারের সাথে বিক্রিয়া করবে, অ্যালাইল অ্যালকোহল তৈরি হবে। এভাবেই পড়তে হবে কিন্তু আপনাকে লিখে লিখে। তৃতীয় ধাপে কি হবে? এই যে অ্যালাইল অ্যালকোহল ওখানে উৎপন্ন হলো, এটার সাথে কি হবে? হাইপোক্লোরাস অ্যাসিড যুক্ত হবে, দিয়ে কি করবে? গ্লিসারল আলফা ক্লোরোহাইড্রিন উৎপন্ন করবে। এই যোগটা মনে রাখবেন, গ্লিসারল আলফা ক্লোরোহাইড্রিন। এই গ্লিসারল আলফা ক্লোরোহাইড্রিনের সংকেত কি? সহজে মনে রাখার উপায় কি? উপায় হলো এই যে গ্লিসারিনের মাঝখানে যে হাইড্রক্সিল গ্রুপটা ছিল, ওর পরিবর্তে ক্লোরিন যুক্ত হবে। এই যে এটা দেখেন, এই যে এটার পরিবর্তে ক্লোরিন যুক্ত হচ্ছে, এই যেটা এটার পরিবর্তে। সুতরাং মনে রাখা কোনো জটিল কোনো বিষয় না, একদম ইজি, একদম সেম টু সেম। গ্লিসারিনের সংকেত শুধু একটা ক্লোরিন, সেই জন্য এটার নাম হয়েছে গ্লিসারল আলফা ক্লোরোহাইড্রিন। আলফা ক্লোরোহাইড্রিন, গ্লিসারল আলফা ক্লোরোহাইড্রিন উৎপন্ন হয়। আচ্ছা, করলো। এরপরে চতুর্থ ধাপে কি হবে? এই যে আলফা ক্লোরোহাইড্রিন উৎপন্ন হলো, এটার সাথে আমার সোডিয়াম হাইড্রক্সাইড বিক্রিয়া করবে, করে কি উৎপন্ন হবে? গ্লিসারিন তৈরি করবে। এই 4টা ধাপ গল্পের মতো করে যেভাবে আমি বললাম, ঠিক এইভাবে করে প্রথমে মুখস্থ করবেন। মুখস্থ করার পরে এটাকে লিখবেন, 2-3 বার লিখলেই এটা প্র্যাকটিস হয়ে যাবে। এবং এটাকে রিভিশন দিবেন কিভাবে? নিজে পড়ে পড়ে রিভিশন দিতে পারেন, অথবা ভিডিও রান করে রিভিশন দিতে পারেন, অথবা চুপ করে শুনলেও রিভিশন হয়ে যাবে। এই ভিডিওগুলো রান করে চুপ করে শুনলেও রিভিশন হয়ে যাবে। এবার আসেন যে অ্যালকোহল চ্যাপ্টার থেকে আমাদের কি এমন কিছু জিনিস বাকি রইলো যেটা আমাদের আর কিছু পড়া দরকার ছিল? আম, আমরা যেটা সলিউশন করছিলাম চ্যাপ্টার 7-এ দেখেন, যে এই অ্যালকোহল চ্যাপ্টার থেকে যেগুলো আপনাদেরকে পড়তে বলেছি, সেগুলো অবশ্যই পড়তে হবে। সাথে কি পড়তে হবে?
চ্যাপ্টার ওয়াইজ যে আলোচনাগুলো রয়েছে সেগুলো পড়তে হবে, যেটা আপনারা আগে কমপ্লিট করেছেন সবাই। এখন শুধু তো বা 22 ইয়ার্স এর কোশ্চেন সলিউশন চলতেছে। বাট আমি বারবার বলছি যে শুধু 22 ইয়ার্স এর কোশ্চেন সলিউশন পড়ে আপনার কিন্তু পরীক্ষায় শতভাগ অ্যান্সার করতে পারবেন না। তবে যদি কেউ মনে করেন যে আমার শতভাগ অ্যান্সার দরকার নাই, আমার শুধু সেকেন্ড গ্রেডের একটা নাম্বার পেলেই হবে, তাহলে সেই ক্ষেত্রে 22 ইয়ার্স এর যে কোশ্চেনগুলো আমি বলতেছি এবং ভিডিওতে যে নির্দেশনাগুলো দিচ্ছি সেগুলো যদি সবগুলো কভার করতে পারেন, তাহলে আশা করা যায় যে আপনি কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রায় পৌঁছাবেন। এরই সাথে সাথে আমাদের এই অ্যালকোহল চ্যাপ্টারের যে প্রশ্নগুলো সেগুলো আমরা শেষ শেষ করলাম, এবং এই অ্যালকোহল চ্যাপ্টার থেকে আর নতুন করে কিছু পড়া দরকার হবে না। যা পড়ানো হয়েছে সেগুলো যদি আপনারা বারবার প্র্যাকটিস করতে থাকেন, এইখান থেকে কোশ্চেন হবে, এখান থেকে ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন করবে। আর আরেকটা জিনিস করে ফেলতে পারেন যে নাইট্রেশন বিক্রিয়া, যেটা এগুলো ইন্টারমিডিয়েট ছিল, নাইট্রেশন বিক্রিয়াটা একবার দেখে রাখতে পারেন। এটা যদিও আসবে না, বাট তারপরও অনেক সময় কোশ্চেন অনেক ইজি করে ফেলে না, তো ইজি করে ফেলে তখন অনেক সহজ জিনিস দিয়ে দেয়। তখন সহজ জিনিস দেওয়ার কারণে তখন দেখা যায় যে আবার ধরা খেয়ে যায়, তো প্র্যাকটিস না করার কারণে। তো এইখানে এই চ্যাপ্টার অ্যালকোহল চ্যাপ্টারে কিন্তু আর নতুন করে কোনো কিছু থাকলো না। হ্যাঁ, আর হচ্ছে যে আপনার আহ, যেটা কি বলে ইয়ার যেটা, আর কয়েকটা জিনিস এখানে আমি একটু আলোচনা করে নিতে চাচ্ছি। সেটি হলো, আমি এই এই যে এই বিক্রিয়াটা একটু আপনাদেরকে দেখতে হবে, কয়েকটা জিনিস একটু নোট করেই নেন, এটা বেটার হবে। সেটি হলো, আমি কয়েকটা জিনিস দেখা দিচ্ছি, এই দুইটা রিয়াকশন একটু পড়ে ফেলবেন। জাস্ট এই দুইটা দিয়ে দুইটা রিয়াকশন নোট করে নেন একটু। সেটি হচ্ছে যে আপনাকে বলবে যে এইটার সাথে, যেমন ধরেন এটা একটা যৌগ, তাই না? এটা একটা যৌগ। জাস্ট আঁকাটা সুন্দর হচ্ছে না বোর্ডে, তো আঁকাটা সুন্দর হচ্ছে না, ডিজিটাল বোর্ডে একটু ঝামেলা করে এরকম। প্লাস হচ্ছে আপনার এখানে ধরেন আমরা NH2 দিলাম, NH2, দেন হচ্ছে NH2। হ্যাঁ, এখানে বলবে যে বিক্রিয়াটা পূর্ণ করো, তাহলে এটার সাথে এটা বিক্রিয়া করে কি উৎপন্ন করবে? বিক্রিয়া করে যে উৎপন্ন যৌগটা উৎপন্ন করবে সেটি হচ্ছে এরকম। এখানে ডাবল বন্ড দেন, N, NH2, NH2 প্লাস হচ্ছে পানি উৎপন্ন করবে। আপনাকে পরীক্ষায় এইটুকু দিবে, দিয়ে বলবে কি উৎপন্ন হয় এটা। আরেকটা এরকম কাছাকাছি আরেকটা মেকানিজম আছে। কাছাকাছি আরেকটা মেকানিজম হচ্ছে C6H5 CONH2, এটার সাথে বিক্রিয়া হচ্ছে এরকম, বিক্রিয়া দিবে ব্রোমিন প্লাস পটাশিয়াম হাইড্রোক্সাইড। হ্যাঁ, যদি বিক্রিয়া দেয় তাহলে কি উৎপন্ন হবে? তো এখানে আমরা জানি এটা এখান থেকে এটা উৎপন্ন করবে NH2 প্লাস হচ্ছে পটাশিয়াম ক্রোমেট কার্বনেট, পটাশিয়াম কার্বনেট প্লাস হচ্ছে পটাশিয়াম ব্রোমাইড প্লাস হচ্ছে পানি উৎপন্ন করবে। এই দুটো বিক্রিয়া পূর্ণ করতে আসতে পারে, সুতরাং এই দুটো বিক্রিয়া পারফেক্টলি আপনাদেরকে পড়ে ফেলতে হবে। আশা করছি বুঝতে পেরেছেন। এবং এই বিক্রিয়াগুলো যেভাবে আমি লিখে দিলাম ঠিক সেভাবে, অনেকগুলো বইতে বিভিন্ন রকম ভাবে লেখা আছে এবং কোনো কোনো জায়গায় ভুলও আছে, সুতরাং ওই জায়গাগুলো থেকে এগুলো প্র্যাকটিস করে নেবেন। এরই সাথে আপনাদের অ্যালকোহল যে চ্যাপ্টারটা, সেই চ্যাপ্টারটার পরিসমাপ্তি ঘটলো। এবং হচ্ছে আমরা এরপরে চলে যাব হচ্ছে পরের যে যে চ্যাপ্টারগুলো রয়েছে, এখান থেকে অন্য যে জিনিসগুলো, ট্রিকি জিনিসগুলো রইলো সেগুলোর আলোচনায় যাব। ঠিক আছে, আশা করছি বুঝতে পারছেন। তাহলে আমরা এই ভিডিওটা এখানে শেষ করছি, দ্রুত কমপ্লিট করে আমাকে ইনবক্স করে জানাবেন যে হ্যাঁ কমপ্লিট হয়েছে, তাহলে পরের ভিডিও